তো ক্লাস 8 এর প্রথম চ্যাপ্টার হচ্ছে ভূগোলের প্রথম চ্যাপ্টার হচ্ছে পৃথিবীর অন্দরমহল। অন্দরমহল কথাটার অর্থ হচ্ছে পৃথিবীর ভিতরের অংশ। আমরা আছি পৃথিবীর ওপরের অংশে, পৃথিবীর ওপরের অংশে আমরা আছি, কিন্তু ভিতরের অংশটা কেমন সেই সম্পর্কে এই চ্যাপ্টারে আমরা জানতে পারবো। পৃথিবীর অন্দরমহল চ্যাপ্টারে অন্দর কথাটার অর্থই হচ্ছে ভিতর। তো পৃথিবীর ভিতরের অংশটা কেমন সেই নিয়ে এই চ্যাপ্টারে আলোচনা হবে। তো তো দেখো, আজ থেকে 460 কোটি বছর আগে পৃথিবীর সৃষ্টি হয়েছে। আজ থেকে 460 কোটি বছর আগে পৃথিবীর সৃষ্টি হয়েছে। এই কথাগুলি আমি বলতে নিষেধ করেছি তোকে, ওই জন্যই আমি ওয়ার্নিং দিলাম। তুই বলিস বলেই তোকে বারণ করেছি। কথা বলা যাবে না অপ্রয়োজনীয়। তোর পড়াশোনার বিষয়ে কিছু জানতে হয় সেটা বলবি, কিন্তু ওই অপ্রয়োজনীয় ফালতু কথা বলবি না। তো দেখো, আজ থেকে 460 কোটি বছর আগে পৃথিবী সৃষ্টি হয়েছে। আজ থেকে প্রায় 460 কোটি বছর আগে পৃথিবী সৃষ্টি হয়েছিল। যখন পৃথিবীর সৃষ্টি হয়েছিল তখন পৃথিবীটা ঠিক এই রকম অবস্থায় ছিল, প্রচন্ড উত্তপ্ত একটা আগুনের পিণ্ড অবস্থায় ছিল। ধীরে ধীরে কি হয়, পৃথিবীর বাইরের অংশটা ঠান্ডা হয়, ধীরে ধীরে বাইরের অংশটা ঠান্ডা হয়, কিন্তু পৃথিবীর ভিতরের অংশটা এখনো ঠান্ডা হয়নি, এখনো প্রচন্ড উত্তপ্ত অবস্থায় আছে। যেমনটা আগের ছবিতে দেখলে, প্রচন্ড উত্তপ্ত অবস্থায় এই যে পৃথিবীর ভিতরটা প্রচন্ড উত্তপ্ত অবস্থায় একদম আছে। তো এই পৃথিবীর ভিতরের অংশ সম্পর্কে এই চ্যাপ্টারে আলোচনা করা হবে। আচ্ছা, এই পৃথিবীর ভিতরের অংশে যাওয়ার জন্য আমাদের কিভাবে যেতে হবে? মাটি খুঁড়ে যদি আমরা অনেক গভীরে যাই তাহলে ওই পৃথিবীর অন্দরমহলে অর্থাৎ পৃথিবীর ভিতরে আমরা পৌঁছাতে পারবো। বেশ, আচ্ছা এইবার দেখো, পৃথিবীর ভিতরটা তো আমরা কেউ দেখতে পাচ্ছি না, পাচ্ছি কি? তাহলে কি করে বুঝবো যে পৃথিবীর ভিতরটা এই যে উত্তপ্ত অবস্থায় আছে? কি করে বুঝবো? কয়েকটা বিষয় থেকে আমরা বুঝতে পারি। দেখো, প্রথম যেটা হচ্ছে, অনেক জায়গায় আগ্নেয়গিরির অগ্নুৎপাত হয়, সেখানে লাভা বেরোয়। দেখবো অনেক পাহাড়ের ওপর থেকে অনেক জায়গায় এরকম লাভা বেরোয়, তোমরা দেখে থাকবে। তো সেই লাভা কিন্তু প্রচন্ড উত্তপ্ত অবস্থায় আছে, প্রচন্ড উত্তপ্ত। তো তার থেকে আমরা বুঝতে পারি পৃথিবীর ভিতরটা প্রচন্ড উত্তপ্ত আছে। এটা একটা কারণ, এটা একটা উপায়, এখান থেকে বুঝতে পারি। পৃথিবীর ভিতরটা কিভাবে বুঝতে পারি? বিভিন্ন আগ্নেয়গিরি থেকে লাভা বেরোয়, সেখান থেকে আমরা বুঝতে পারি। 2 নম্বর হচ্ছে, অনেক অনেক জায়গা আছে যেখানে মাটির নিচে থেকে গরম জল বেরোয়, মাটির নিচে থেকে গরম জল বেরোয়। আচ্ছা, মাটির নিচে থেকে যে গরম জল বেরোয় কি বলা হয়? হ্যাঁ, উষ্ণ প্রস্রবণ বলা হয়। মাটির নিচে থেকে গরম জল বেরোয় যাকে বলা হয় উষ্ণ প্রস্রবণ, যাকে বলা হয় উষ্ণ প্রস্রবণ। আচ্ছা, তো এই যে মাটির নিচে থেকে গরম জল বেরোচ্ছে এটাকে বলা হয় উষ্ণ প্রস্রবণ। আচ্ছা, মাটির নিচে বা পৃথিবীর ভিতরে নিশ্চয়ই উত্তপ্ত অবস্থায় আছে বলে তবেই তো এরকম গরম জল বেরোচ্ছে, তাই না? এরকম একটা উষ্ণ প্রস্রবণ দেখা যায় আমাদের পশ্চিমবঙ্গ রাজ্যের একটা জায়গা, সেটা হচ্ছে বক্রেশ্বর। পশ্চিমবঙ্গের বক্রেশ্বরে এরকম উষ্ণ প্রস্রবণ তো পশ্চিমবঙ্গের বক্রেশ্বরে এরকম উষ্ণ প্রস্রবণ দেখা যায়, পশ্চিমবঙ্গের বক্রেশ্বরে। না না, ওটা মাটির নিচে থেকে বেরোয়, ওটা উষ্ণ প্রস্রবণ একটা। হ্যাঁ 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 হ্যাঁ, তাহলে আমি জানি না কোথায়, কিন্তু বক্রেশ্বরে আছে। তো উষ্ণ প্রস্রবণ তাহলে পশ্চিমবঙ্গের কোথায় দেখা যায়? পশ্চিমবঙ্গের বক্রেশ্বরে দেখা যায়। একটা শর্ট প্রশ্ন তোমাদের দিতে পারে যে উষ্ণ প্রস্রবণ কোথায় দেখা যায়, তাহলে পশ্চিমবঙ্গের বক্রেশ্বরে দেখা যায়। আর উষ্ণ প্রস্রবণ কি? মাটির নিচে থেকে যদি গরম জল বেরোয় সেইটাকে বলা হয়, স্বাভাবিকভাবে গরম করা হবে না কিন্তু, তাহলে তাকে বলা হবে উষ্ণ প্রস্রবণ। তো পশ্চিমবঙ্গের বক্রেশ্বর এরকম দেখা যায়। আচ্ছা, আর একটা উপায় আছে পৃথিবীর ভিতরের অংশ সম্পর্কে জানার,
সেটা হচ্ছে ভূমিকম্পের তরঙ্গ। ভূমিকম্পের তরঙ্গ, এইদিকে দেখো আর একটা উপায় আছে পৃথিবীর ভিতরের সম্পর্কে জানার, সেটা হচ্ছে ভূমিকম্পের তরঙ্গ। তো ভূমিকম্প কিভাবে হয় দেখো, দেখো পৃথিবীর ধরো ভিতরে কোথাও একটা ভূমিকম্পের তরঙ্গ সৃষ্টি হয়, পৃথিবীর ভিতরে কোথাও একটা ভূমিকম্পের তরঙ্গ সৃষ্টি হয়, তরঙ্গ মানে কম্পন। এইবার সেই তরঙ্গটা ধীরে ধীরে সোজাসুজি ওপরের দিকে ওঠে, ঠিক আছে। এইবার এই ভূমিকম্পের তরঙ্গ, এবার পৃথিবীর ভিতরে এই যে মধ্যে তো বিভিন্ন রকমের পদার্থ আছে, কোথাও পদার্থটা গাঢ়, কোথাও পাতলা, বিভিন্ন রকমের পদার্থ আছে। এইবার সেই পদার্থগুলোর মধ্যে দিয়ে যাওয়ার সময় যদি কোথাও গাঢ় পদার্থ থাকে, তাহলে সেই তরঙ্গটার গতিবেগ কি হবে, বেশি না কম? কম। আবার কোথাও যদি পদার্থটার যে ঘনত্ব সেটা যদি পাতলা হয়, তাহলে স্পিডে যাবে। তাহলে সেই যে তরঙ্গ, তার গতির পার্থক্য লক্ষ্য করা যায়, কোথাও গতিবেগ বেড়ে যায়, কোথাও গতিবেগ কমে যায়। এইবার এই তরঙ্গগুলোকে লক্ষ্য করেও পৃথিবীর ভিতরের স্তর সম্পর্কে একটা বোঝা যায়। তো কি বলছে দেখো, ভূমিকম্পের তরঙ্গের গতিবিধি লক্ষ্য করেও বিজ্ঞানীরা পৃথিবীর অভ্যন্তর সম্পর্কে তথ্য সংগ্রহ করেছে। তাহলে এই যে ভূমিকম্পের তরঙ্গের গতিবিধি, এইগুলোকে লক্ষ্য করেও, ঠিক আছে ওইখানে বসো। আচ্ছা, কথা নয়, ভূমিকম্পের তরঙ্গের গতিবিধি লক্ষ্য করেও, অর্থাৎ এই যে ভূমিকম্পের তরঙ্গ, এই গতিবিধি লক্ষ্য করেও বিজ্ঞানীরা পৃথিবীর অভ্যন্তর সম্পর্কে তথ্য সংগ্রহ করেছেন। ভূমিকম্পের তরঙ্গ লক্ষ্য করেও, তরঙ্গগুলো বিভিন্ন ধরনের পদার্থের মধ্যে দিয়ে প্রবাহিত হওয়ার সময়, তরঙ্গগুলো যখন বিভিন্ন ধরনের পদার্থের মধ্যে দিয়ে প্রবাহিত হয়, এই যে পৃথিবীর ভিতরে বিভিন্ন রকমের পদার্থ আছে, যখন এগুলোর মধ্যে দিয়ে প্রবাহিত হয় মানে যায়, কখনো দীর্ঘ, কখনো ক্ষুদ্র, আবার কখনো দ্রুত বা ধীর গতি সম্পন্ন হয়, কখনো দীর্ঘ হয়, কখনো ক্ষুদ্র হয়, কখনো দ্রুত প্রবাহিত হয়, আবার কখনো ধীরে ধীরে প্রবাহিত হয়। এইগুলো দেখেও আমরা, এইগুলো লক্ষ্য করেও আমরা এই পৃথিবীর ভিতরের অভ্যন্তর সম্পর্কে ধারণা করতে পারি। আর কম্পন তরঙ্গগুলো ভূ অভ্যন্তর দিয়ে কোথায় কি গতিতে যাচ্ছে, কিভাবে অভিমুখ পাল্টাচ্ছে, এই সবকিছুই পৃথিবীর অভ্যন্তর সম্পর্কে তথ্য দেয়। মানে এই তরঙ্গগুলো কিভাবে যাচ্ছে, কতটা গতিবেগে যাচ্ছে, এইগুলো সবকিছু ভালো করে যদি আমরা লক্ষ্য করি, আমরা মানে বিজ্ঞানীরা লক্ষ্য করে, তাহলে এগুলো পৃথিবীর অভ্যন্তর সম্পর্কে তথ্য দেয়। এইবার এই তরঙ্গ দু রকমের আছে। একটা হচ্ছে যেটা সব কিছুর মধ্যে দিয়ে যেতে পারে, কঠিনের স্তরের মধ্যে দিয়ে যেতে পারে, তরল স্তরের মধ্যে দিয়ে যেতে পারে, এবং গ্যাসীয় স্তরের মধ্যে দিয়ে যেতে পারে, সবকিছুর মধ্যে দিয়ে যেতে পারে। সেটাকে বলা হয় পি তরঙ্গ, যেটা সব কিছুর মধ্যে দিয়ে যেতে পারে। পি অর্থাৎ প্রাইমারি তরঙ্গ, এটা সব মাধ্যমের মধ্যে দিয়ে যায়, কঠিনের মধ্যে দিয়েও যায়, তরলের মধ্যে দিয়েও যায়, গ্যাসীয়র মধ্যে দিয়েও যায়। তাহলে প্রশ্ন এইটাই থাকে, ভূমিকম্পের কোন তরঙ্গ সব মাধ্যমের মধ্যে দিয়ে যায়, তাহলে কি হবে, পি তরঙ্গ। আর একটা তরঙ্গ আছে যেটা হচ্ছে এস তরঙ্গ, যেটা শুধুমাত্র কঠিন স্তরের মধ্যে দিয়ে যেতে পারে, তরল বা অর্ধ তরল মাধ্যমের মধ্যে দিয়ে প্রবাহিত হতে পারে না, শুধুমাত্র কঠিন স্তরের মধ্যে দিয়ে যায়। তাহলে দুটো তরঙ্গ, একটা পি আর একটা এস। পি সবকিছুর মধ্যে দিয়ে যায়, কঠিনের মধ্যে দিয়ে যায়, তরলের মধ্যে দিয়ে যায়, গ্যাসীয়র মধ্যে দিয়ে যায়, আর এস শুধুমাত্র কঠিনের মধ্যে দিয়ে যায়। তাহলে প্রশ্ন থাকে, ভূমিকম্পের কোন তরঙ্গ সব মাধ্যমের মধ্যে দিয়ে যায়, তাহলে কি উত্তর হবে, পি তরঙ্গ। আর ভূমিকম্পের কোন তরঙ্গ শুধুমাত্র কঠিনের মধ্যে দিয়ে যায়, এস তরঙ্গ। পি আসে প্রাইমারি তরঙ্গ, এস মানে হচ্ছে সেকেন্ডারি তরঙ্গ। আচ্ছা, এবার এই প্রসঙ্গে আর কয়েকটা বিষয়, এই যে ধরো এইগুলো থেকে তো আমরা জানতে পারি। আচ্ছা, পৃথিবীর ভিতর পর্যন্ত কি যাওয়া সম্ভব নয়? কেন বলি, দেখো পৃথিবীর ভিতরের যে তাপমাত্রা, সেটা হচ্ছে 2000 ডিগ্রি সেলসিয়াসের অনেক বেশি, 2000 ডিগ্রি সেলসিয়াস থেকে 5000 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে। এবার 2000 থেকে 5000 ডিগ্রি সেলসিয়াস মানে বুঝতে পারছো কতটা তাপমাত্রা। আমাদের এখানে যখন গ্রীষ্মকাল পরে মাত্র 40-42 ডিগ্রি তাপমাত্রাতেই আমাদের একদম মানে অবস্থা খারাপ হয়ে যায়। আর যদি 2000 থেকে 4000-5000 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, তাহলে চিন্তা করো কিরকম তাপমাত্রা, মানে দেখা যাবে না, গলে যাবে সবকিছু। হ্যাঁ, মানে যাওয়াই যাবে না সেখানে। তো সেই কারণে পৃথিবীর ভিতরে যাওয়া সম্ভব নয়, মানে কোনো যন্ত্রপাতি, কোনো মেশিন, কিছুই যাওয়া যাবে না।
এই তো এইগুলো দেখে, ভেতরে যেতে পারেনি কিন্তু এইগুলোর মাধ্যমে তারা অনুমান করেছে, ভেতরে এখনো পর্যন্ত যাওয়া সম্ভব হয়নি। সব থেকে হবে না, না পৃথিবীর মধ্যে তো ম্যাগমা আছে, এখানে তো ম্যাগমা। ও এইভাবে বলছিস, হ্যাঁ হ্যাঁ। আচ্ছা বেশ, দেখো এইবার দেখো, পৃথিবীর এই ভিতরে যাওয়ার চেষ্টা করা হয়নি তা নয়, চেষ্টা করা হয়েছে, কিন্তু হাইয়েস্ট যাওয়া গিয়েছে মাত্র 12 কিমি, হাইয়েস্ট যাওয়া গিয়েছে মাত্র 12 কিমি। তো কোথায় গিয়ে দেখা গিয়েছে? আচ্ছা হ্যাঁ, রাশিয়া, রাশিয়া না, রাশিয়া নামটা মনে থাকে নাকি? আচ্ছা আচ্ছা বেশ, দেখো তো বেশ এইদিকে, আরে রাশিয়াতে তো এই জায়গাটা আছে যেখানে বলছি, তা তোরা অন্যভাবে বেশ। দেখো তো জায়গাটা বলি, তো এই গর্তটা, এই আসতে এই গর্তটা কোথায় আছে, মানে এই চেষ্টা করা হয়েছিল যে পৃথিবীর ভিতরে কি আছে দেখার। তো এই রাশিয়াতে এটা করা হয়েছিল, উত্তর পশ্চিম রাশিয়ার জায়গাটার নাম হচ্ছে কোলা উপদ্বীপ। উত্তর পশ্চিম রাশিয়ার কোলা উপদ্বীপে 12 কিমি একটা গর্ত তৈরি করা হয়েছিল, মানুষ করেছিল, তার বেশি দূর পর্যন্ত কিন্তু যাওয়া যায়নি। ওই 12 কিমি গর্তটাই হচ্ছে মানুষের দ্বারা তৈরি সব থেকে গভীর কৃত্রিম গর্ত। তাহলে জায়গাটা হচ্ছে উত্তর পশ্চিম রাশিয়ার, হ্যাঁ কথা নয়, উত্তর পশ্চিম রাশিয়ার কোলা উপদ্বীপের 12 কিমি কৃত্রিম গর্ত। দেখো তাহলে এই যে জায়গাটা উত্তর পশ্চিম রাশিয়ার কোলা উপদ্বীপের 12 কিমি গভীর কৃত্রিম গর্ত, মানে এটা মানুষ তৈরি করেছে, এইটাই মানুষের দ্বারা তৈরি করা সব থেকে গভীরতম স্থান, এর থেকে আর গভীরে যাওয়া যায় না। আর পৃথিবীর যে কেন্দ্র, এইটার গভীরতা হচ্ছে 6370 কিমি, আর মানুষ কত দূর গিয়েছে? মাত্র 12 কিমি। তাহলে বুঝতে পারছো যে মানুষ কত কম যেতে পেরেছে, তাহলে পৃথিবীর ভিতরে যাওয়া অসম্ভব ব্যাপার। ঠিক আছে, আর একটা জায়গা আছে যেটা হচ্ছে একটা সোনার খনি, যেটা যেটা হচ্ছে, হ্যাঁ যেটা হচ্ছে রবিনসন দ্বীপ। রবিনসন দ্বীপ একটা সোনার খনি, সোনার খনি যেটা নাম হচ্ছে রবিনসন দ্বীপ, কথা নয়, রবিনসন দ্বীপ। এটা হচ্ছে পৃথিবীর সব থেকে গভীরতম সোনার খনির দ্বীপ, সোনার খনি, যেটা নাম হচ্ছে রবিনসন দ্বীপ, দ্বীপ নয় দ্বীপ, ঠিক আছে। এটা হচ্ছে পৃথিবীর সব থেকে গভীরতম সোনার খনি, এর গভীরতা কত বলো দেখি? মাত্র 3 কিমি, হ্যাঁ 3 থেকে 4 কিমি। এখানে হ্যাঁ সোনার খনি, এখানে সোনা পাওয়া যায়। তো এটা হচ্ছে 3 থেকে 4 কিমি গভীরতা, এর এখানে জায়গাটার নাম হচ্ছে রবিনসন দ্বীপ। এটা হচ্ছে পৃথিবীর সব থেকে গভীরতম সোনার খনি, সব থেকে নিচে আছে এই সোনার খনিটা। তাহলে দেখো মানুষের দৌড় কত দূর, মাত্র এই 12 কিমির বেশি আর মানুষের দৌড় নেই। আচ্ছা এইবার দেখো, পৃথিবীর ভিতরে যে বললাম প্রচন্ড উত্তপ্ত অবস্থায় আছে, এই যে পদার্থটা প্রচন্ড উত্তপ্ত, পৃথিবীর ভিতরে এতটাই উত্তপ্ত অবস্থায় আছে যে পৃথিবীর ভিতরে থাকা প্রত্যেকটা পদার্থ গলে গেছে, এখানে কোনো পদার্থই কঠিন অবস্থায় নেই, প্রত্যেকটা পদার্থই গলিত অবস্থায় আছে। তো এই যে প্রচন্ড উত্তপ্ত এই পদার্থটা, এইদিকে এই পদার্থটা হচ্ছে অর্ধ তরল, একদম জলের মতো তরলও নয়, আবার একদম কঠিনও নয়, একটা অর্ধ তরল জেলির মতো পদার্থ, হ্যাঁ যেটাকে বলা হয় সান্দ্র পদার্থ। পৃথিবীর ভিতরে এই যে পদার্থটা আছে, যেটা হচ্ছে প্রচন্ড উত্তপ্ত অবস্থায় আছে এবং অর্ধ তরল সান্দ্র অবস্থায় আছে। সান্দ্র মানে কি? না কঠিন না তরল, মাঝামাঝি সান্দ্র বলা হয় তাকে। তো এই জিনিসটার নাম হচ্ছে ম্যাগমা, এই জিনিসটার নাম ম্যাগমা। এই জিনিসটার নাম হচ্ছে ম্যাগমা। তাহলে ম্যাগমা কি? ম্যাগমা কি?
পৃথিবীর অভ্যন্তরে বা পৃথিবীর ভিতরে প্রচন্ড উত্তপ্ত অবস্থায় অর্ধতরল যে সান্দ্র পদার্থ আছে, অর্ধতরল যে সান্দ্র পদার্থ আছে তাকে বলা হয় ম্যাগমা। বোঝা গেল? পৃথিবীর অভ্যন্তরে বা পৃথিবীর ভিতরে প্রচন্ড উত্তপ্ত অবস্থায় অর্ধতরল, অর্ধতরল মানে না কঠিন না তরল, যে সান্দ্র পদার্থ আছে তাকে বলা হয় ম্যাগমা। এইবার এই ম্যাগমা পৃথিবীর ভিতরে প্রচন্ড চাপে আছে, প্রচন্ড চাপে ম্যাগমা আছে। যদি কোনো জায়গায় দুর্বল ফাটল বা কোনো ফাটল থাকে তাহলে সেই ফাটল দিয়ে ম্যাগমা বাইরে বেরিয়ে আসে, তখনই ওই বিভিন্ন অগ্নুৎপাত আগ্নেয়গিরিতে লাভা ওইখানে বেরোয়। তো যখন এই ম্যাগমা যখন বাইরে বেরিয়ে আসে তখন তাকে বলা হয় লাভা। একই জিনিস, ভিতরে থাকলে ম্যাগমা, পৃথিবীর বাইরে বেরিয়ে এলে লাভা। এই যে পৃথিবীর বাইরে বেরিয়ে আসছে তাহলে একে আমরা বলবো লাভা। তাহলে লাভা কি? ম্যাগমা যখন পৃথিবীর কোনো দুর্বল স্থান বা ফাটল দিয়ে বাইরে বেরিয়ে আসে তখন তাকে বলা হয় লাভা। তাহলে ম্যাগমা আর লাভা কি বোঝা গেল? ম্যাগমা কি? পৃথিবীর ভিতরে প্রচন্ড উত্তপ্ত অর্ধতরল সান্দ্র পদার্থ। আর লাভা কি? পৃথিবীর কোনো দুর্বল ফাটল দিয়ে ম্যাগমা যখন বাইরে বেরিয়ে আসে তখন তাকে লাভা বলে। বোঝা গেল? তাহলে ম্যাগমা বা লাভা কাকে বলে, অথবা ম্যাগমা বা লাভার পার্থক্য পারা যাবে। আচ্ছা, এইবার দেখো পৃথিবীর যে উপর থেকে আমরা ভিতর পর্যন্ত যদি দেখি তাহলে পৃথিবীটা ঠিক এরকম অবস্থায় আছে, ঠিক অনেকটা তরমুজের মতো। একদম একদম দেখো পৃথিবীর বাইরেটা, অর্থাৎ তরমুজের যে বাইরের অংশটা সেটা না 3 ভাগে। তো দেখো পৃথিবীর যে উপর থেকে একদম ভিতরের অংশ সেটাকে আমরা 3টে ভাগে ভাগ করতে পারি। যেমন ঠিক তরমুজের হয়, একটা হয় তরমুজের বাইরের অংশ অর্থাৎ সবুজ অংশটা, সেটাকে বলা হয় ভূত্বক। তাহলে বাইরের অংশটাকে বলা হচ্ছে ভূত্বক, ঠিক আছে। 2 নম্বর অর্থাৎ তরমুজের যে মাঝের সাদা অংশটা হয় সেটা হচ্ছে গুরুমণ্ডল। গুরুমণ্ডল একবারে বাইরেটা ভূত্বক, মাঝের অংশটা হচ্ছে গুরুমণ্ডল, আর একেবারে যে ভিতরের অংশটা আছে এটাকে বলা হয় কেন্দ্রমণ্ডল। আচ্ছা, তাহলে পৃথিবীর এই 3টে স্তরে বিভক্ত। প্রথম বাইরের স্তরটা হচ্ছে ভূত্বক, তারপরেরটা হচ্ছে গুরুমণ্ডল, এবং একেবারে ভিতরেরটা হচ্ছে কেন্দ্রমণ্ডল। আমরা উপর থেকে যত ভিতরের দিকে যাব তত তাপমাত্রা বাড়তে থাকবে, উপর থেকে যত আমরা ভিতরের দিকে যাব তত তাপমাত্রা বাড়বে। কত তাপমাত্রা বাড়বে? প্রতি 33 কিলোমিটার উচ্চতা বৃদ্ধিতে 1 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়বে। প্রতি 33 কিলোমিটার নিচে নামা হবে, প্রতি 33 কিলোমিটার নিচে নামা হবে। আচ্ছা দেখো, প্রতি 33 কিলোমিটার নিচের দিকে নামা হবে, নিচের দিকে গভীরে নামা হবে, 1 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বেড়ে যাবে। 33 কিলোমিটারে নিচে নামলেই 1 ডিগ্রি সেলসিয়াস বেড়ে যাবে। তো 6370 এর তাপমাত্রা প্রায় হয়ে যাবে 5000 ডিগ্রি থেকে 6000 ডিগ্রি সেলসিয়াস। একবারে ভিতরে এই জায়গাটায় তাপমাত্রা হয়ে যাবে একেবারে 5000 ডিগ্রি থেকে 6000 ডিগ্রি সেলসিয়াস, মানে প্রচন্ড উত্তপ্ত অবস্থায় আছে। বোঝা গেল? আচ্ছা আচ্ছা, তুই বল কি যে ম্যাগমা যখন বাইরে বেরিয়ে আসে তখন তাকে কি বলা হয়? বের করে দেবো কিন্তু আমি, যাকে ধরবো সেই বলবে। মার খেয়ে যাবে আর ধরে। আচ্ছা কৃষ্ণেন্দু বল, 33 কিলোমিটার গভীরতায় তাপমাত্রা কত ডিগ্রি সেলসিয়াস বাড়ে? 1 ডিগ্রি সেলসিয়াস। আচ্ছা, এইবার আমরা পৃথিবীর এই যে 3টে স্তর বললাম, ভূত্বক, গুরুমণ্ডল, কেন্দ্রমণ্ডল, এই 3টে স্তর সম্পর্কে আলোচনা করব। তো প্রথমে আছে ভূত্বক, পৃথিবীর একেবারে বাইরের স্তরটা, এই যে দেখতে পাচ্ছ নীল রঙের অংশটা হচ্ছে ভূত্বক। অর্থাৎ ভূত্বকের মধ্যেই আমাদের পৃথিবীর সমস্ত প্রাণী, সমস্ত জীবজগৎ ভূত্বকের মধ্যেই আছে, ঠিক আছে। এবার দেখো ভূত্বকের যে গড় তাপমাত্রা সেটা হচ্ছে 15 ডিগ্রি সেলসিয়াস। ভূত্বকের গড় তাপমাত্রা 15 ডিগ্রি সেলসিয়াস।
আচ্ছা, কোথাও তাপমাত্রা বেশি থাকে, কোথাও কম থাকে। গড় যদি করা হয় তাহলে 15°C হয় গড় তাপমাত্রা, মানে ভূত্বক উপরের অংশটার গড় তাপমাত্রা। এখানকার তাপমাত্রা হচ্ছে 15°C। এখানকার ঘনত্ব, এখানে যে পদার্থগুলো আছে সেই পদার্থের ঘনত্ব হচ্ছে 2.9 গ্রাম পার ঘন সেমি। আচ্ছা, ঘনত্ব বিষয়টা আগের দিন বলেছিলাম। কি ঘনত্ব বিষয়টা হচ্ছে কোন একটা পদার্থ একটা নির্দিষ্ট পরিমাণ জায়গায় তার অণু কতটা পরিমাণ আছে। সাপোজ দুটো কাপে, একটাতে জল আছে একটাতে দুধ আছে। জলের মধ্যে পদার্থের অণু যা আছে দুধের মধ্যে কি তাই আছে? কোনটা বেশি ঘন? দুধ। তাহলে যেটার মধ্যে পদার্থের অণু বেশি আছে সেটার মধ্যে ঘনত্ব বেশি আছে। বোঝা গেল? তাহলে এই ভূত্বকের মধ্যে যে পদার্থগুলো আছে তার ঘনত্ব হচ্ছে 2.9 গ্রাম পার ঘন সেমি, মানে প্রতি ঘন সেমিতে 2.9 গ্রাম করে এই পদার্থ আছে। তাহলে গড় তাপমাত্রা 15°C আর ঘনত্ব হচ্ছে 2.9 গ্রাম পার ঘন সেমি। বোঝা গেল? বেশ, এইবার দেখো এই স্তরটাকে আবার দুটো ভাগে ভাগ করা হয়েছে। এই ভূত্বকটাকে দুটো স্তরে ভাগ করা হয়েছে। কি কি? একটা হচ্ছে সীমা আর একটা হচ্ছে শিয়াল। একটা সীমা, একটা সীমা আর একটা হচ্ছে শিয়াল। আচ্ছা, সীমা আর শিয়াল। শিয়াল বলতে কিন্তু প্রাণী শিয়াল নয়, এই ভূত্বকের একটা নাম, একটা স্তরের নাম শিয়াল। বেশ, দেখো, হ্যাঁ, এবার দেখো সীমা কি আর শিয়াল কি বলি। মহাসাগরের নিচে যে ভূত্বক আছে, মানে সাগরের নিচে, আর সাগরের নিচেও তো কিছুটা মাটি বা পাথরের স্তর আছে। সাগরটা তো কিছুর উপরে আছে, কোনো পাথর বা মাটি কিছুটা একটা তো আছে। সেই যে স্তরটা সেইটাকে বলা হচ্ছে সীমা, মানে সমুদ্রের বা সাগরের নিচে যে মাটি বা পাথরের যে লেয়ারটা বা স্তরটা আছে সেটা হচ্ছে সীমা। আর মহাদেশ মানে স্থলভাগের নিচে যে মাটি বা পাথরের যে অংশটা আছে সেইটা হচ্ছে শিয়াল। এই যে ধরো আমরা যেখানে আছি এটা তো স্থলভাগ, এর নিচে যে মাটি বা পাথরের স্তরটা আছে সেইটাকে বলা হয় শিয়াল। তাহলে স্থলভাগ বা মহাদেশের নিচে যেটা আছে সেটা হচ্ছে শিয়াল, আর মহাসাগর বা সমুদ্রের নিচে যেটা আছে সেটা হচ্ছে সীমা। যেহেতু মহাসাগর অনেক নিচে আছে তাই তার গভীরতা কম, আর স্থলভাগটা যেহেতু বেশি উঁচু তাই তার গভীরতা বেশি। তাহলে দেখো সীমার গভীরতা হচ্ছে 5 কিমি আর শিয়ালের গভীরতা হচ্ছে 60 কিমি। সীমার গভীরতা 5 কিমি আর শিয়ালের গভীরতা 60 কিমি। আর যদি গড় করি ভূত্বকের গভীরতা তাহলে হয়ে যাবে 30 কিমি। ভূত্বকের গড় গভীরতা 30 কিমি। বোঝা গেল? তাহলে ভূত্বক কি হলো? সব থেকে উপরের স্তর ভূত্বক। গড় তাপমাত্রা কত? 15°C। গড় ঘনত্ব 2.9 গ্রাম পার ঘন সেমি। কটা স্তরের? কি কি? শিয়াল আর সীমা। আচ্ছা, সীমা কত গভীরতায় থাকে? 5 কিমি। শিয়াল 60 কিমি। আচ্ছা, এবার এর মধ্যে সীমা আর শিয়ালের মধ্যে কি কি পদার্থ আছে বলি। সি দিয়ে সিলিকন, মা দিয়ে ম্যাগনেসিয়াম। সিলিকন আর ম্যাগনেসিয়াম। তাহলে দেখো সিলিকন হচ্ছে SI আর ম্যাগনেসিয়াম হচ্ছে Mg। সিলিকন আর ম্যাগনেসিয়াম। আর সিলিকন আর অ্যালুমিনিয়াম, অ্যালুমিনিয়াম Al। তাহলে SI আর Mg, আর এটা তো হচ্ছে সিলিকন আর অ্যালুমিনিয়াম। বোঝা গেল? সীমা সিলিকন, সি দিয়ে সিলিকন, মা দিয়ে ম্যাগনেসিয়াম। শিয়ালে সি দিয়ে সিলিকন, আল দিয়ে অ্যালুমিনিয়াম। তাহলে সিলিকন আর ম্যাগনেসিয়াম, সিলিকন আর অ্যালুমিনিয়াম। বোঝা গেল? এবার দেখো এই ভূত্বকের মধ্যে সব থেকে বেশি কি পদার্থ আছে। এই ভূত্বকের মধ্যে সব থেকে বেশি কি আছে কেউ বলতে পারবে? ভূত্বকের মধ্যে সব থেকে বেশি কি আছে বলো? হ্যাঁ, ভূত্বকের মধ্যে সব থেকে বেশি আছে অক্সিজেন, 47%। মানে বায়ুমণ্ডলেও 47% অক্সিজেন নেই, ভূত্বকের মধ্যে তার থেকে বেশি অক্সিজেন আছে। তাহলে এই ভূত্বকের মধ্যে সব থেকে বেশি আছে অক্সিজেন। অক্সিজেন ভূত্বকের মধ্যে সব থেকে বেশি আছে অক্সিজেন। কত পার্সেন্ট আছে? 47% আছে। আর দ্বিতীয় আছে সিলিকন। তাহলে দেখো ভূত্বকের মধ্যে দুটো পদার্থ সব থেকে বেশি আছে, সব থেকে বেশি আছে অক্সিজেন 47%, আর তারপর আছে সিলিকন। ঠিক আছে, এই দুটো মনে রাখবে। ভূত্বকের মধ্যে সব থেকে বেশি আছে কি? সব থেকে বেশি অক্সিজেন। কত পার্সেন্ট? 47%। আর ভূত্বকের মধ্যে দ্বিতীয় কি আছে? সিলিকন। বোঝা গেল এই অবধি? তাহলে এই হলো ভূত্বক।
আচ্ছা, এইবার দ্বিতীয় দেখো গুরুমণ্ডল। দ্বিতীয় স্তরটা হচ্ছে গুরুমণ্ডল। তো গুরুমণ্ডল সম্পর্কে এবার চলো দেখি। আচ্ছা, ভূত্বক শেষ হয়েছিল 30 কিমিতে, গড় গভীরতা বলেছিলাম 30 কিমি। তাহলে 30 কিমি থেকে 2900 কিমি, এই 30 থেকে এখানে 30 থেকে এই অবধি হচ্ছে 2900 কিমি। এই পুরো জায়গাটা হচ্ছে গুরুমণ্ডল। আচ্ছা, গুরুমণ্ডলের গড় তাপমাত্রা এবার দেখি। গুরুমণ্ডলের গড় তাপমাত্রা দেখো, গুরুমণ্ডলের গড় তাপমাত্রা দেখো 2000 ডিগ্রি সেলসিয়াস থেকে 3000 ডিগ্রি সেলসিয়াস। এইখান থেকে এই এতটা গুরুমণ্ডল। তাহলে গুরুমণ্ডলের গড় তাপমাত্রা হচ্ছে 2000 ডিগ্রি সেলসিয়াস থেকে 3000 ডিগ্রি সেলসিয়াস। আচ্ছা, আগে ভূত্বকের গড় তাপমাত্রা কত ছিল? 15 ডিগ্রি সেলসিয়াস। তাহলে 15 ডিগ্রি থেকে একদম বেড়ে কত হয়ে যাচ্ছে? 2000 থেকে 3000 হয়ে যাচ্ছে। তাহলে তাপমাত্রা কতটা বেড়ে যাচ্ছে। আর এই এখানকার গড় ঘনত্ব যত ভিতরের দিকে যাবে ঘনত্ব বাড়বে। ওখানে ছিল 2.9 গ্রাম পার ঘন সেমি, এখানে দেখুন বেড়েছে 3.4 থেকে 5.6 গ্রাম পার ঘন সেমি। এখানে ঘনত্ব বেড়েছে, যত ভিতরের দিকে যাবে ঘনত্ব বাড়বে। বেশ, আসছি। এবার দেখো এই স্তরটাকে আবার দুটো ভাগে ভাগ করা যায় গুরুমণ্ডলকে। গুরুমণ্ডলের দুটো স্তর, বাইরের স্তরটার নাম হচ্ছে ক্রোফেসিমা। ক্রোফেসিমা যেটা আছে 30 থেকে 700 কিলোমিটার পর্যন্ত। ক্রোফেসিমা মানে এই যে স্তরটা দেখতে পাচ্ছ, এই স্তরটা হচ্ছে ক্রোফেসিমা। তারপর 700 থেকে এই যে স্তরটা আছে এইটার নাম হচ্ছে নিফেসিমা। এইটা হচ্ছে নিফেসিমা। এর গভীরতা হচ্ছে 700 থেকে 2900 কিলোমিটার। হ্যাঁ, 2900। তাহলে দেখো গুরুমণ্ডলকে দুটো ভাগে ভাগ করা হচ্ছে, একটা হচ্ছে ক্রোফেসিমা, একটা নিফেসিমা। ক্রোফেসিমা কোথায় থেকে আছে? 30 কিলোমিটার থেকে 700 কিলোমিটার। আর নিফেসিমা 700 কিলোমিটার থেকে 2900 কিলোমিটার। বোঝা গেল? এইবার এই স্তরগুলোর মধ্যে কি কি আছে দেখবো। দেখো নাম দেখি কিন্তু জানতে পারবো। ক্রোফেসিমা, দেখো ক্রোফেসিমায় কি কি আছে দেখো, নাম থেকেই পাওয়া যাবে। ক্রো দিয়ে ক্রোমিয়াম, Cr। ফে দিয়ে ফেরাস, ফেরাস মানে লোহা, Fe। সি দিয়ে সিলিকন, Si। আর মা দিয়ে ম্যাগনেসিয়াম, ম্যাগনেসিয়ামের সংকেত Mg। তাহলে দেখো ক্রোফেসিমায় ক্রো দিয়ে ক্রোমিয়াম, ফে দিয়ে ফেরাস, সি দিয়ে সিলিকন, মা দিয়ে ম্যাগনেসিয়াম। ক্রো দিয়ে ক্রোমিয়াম, ফে দিয়ে ফেরাস, সি দিয়ে সিলিকন, মা দিয়ে ম্যাগনেসিয়াম। তাহলে এই চারটে পদার্থ আছে। এবার নিফেসিমায় দেখবো। নি দিয়ে হচ্ছে নিকেল, Ni। ফে দিয়ে ফেরাস, সি দিয়ে সিলিকন, আর মা দিয়ে ম্যাগনেসিয়াম। তাহলে এই কোটা পদার্থ আছে, নি দিয়ে নিকেল, ফে দিয়ে ফেরাস, সি দিয়ে সিলিকন, মা দিয়ে ম্যাগনেসিয়াম। তাহলে এই হলো ক্রোফেসিমা আর নিফেসিমা। তাহলে আসছি, তাহলে এই দুটো গুরুমণ্ডল এই দুটো স্তরে বিভক্ত। বেশ, ঠিক সময় হলো ধরে নেবো। আচ্ছা, এইবার দেখো এই গুরুমণ্ডলের ওপরে একটা স্তর আছে, ভূত্বকের পর আর গুরুমণ্ডলের ওপরে এই মাঝামাঝি একটা স্তর আছে, যেটাকে বলা হচ্ছে অ্যাসথেনোস্ফিয়ার। তো কি দেখো অ্যাসথেনোস্ফিয়ার, এই ভূত্বক আর গুরুমণ্ডলের উপরি অংশ নিয়ে গঠিত হয় শিলামণ্ডল। ভূত্বকটা যেখানে শেষ হয়েছে, ভূত্বকটা যেখানে শেষ হলো, আর গুরুমণ্ডলে একেবারে উপরের অংশটা, ভূত্বকটা যেখানে শেষ হলো, ধরে নাও এইখানে ভূত্বকটা শেষ হয়েছে আর এটা গুরুমণ্ডল শুরু হচ্ছে, তাহলে ঠিক একেবারে উপরের অংশটাই যাকে বলা হয় শিলামণ্ডল। ভূত্বক আর গুরুমণ্ডলের উপরের অংশ নিয়ে তৈরি হয় শিলামণ্ডল। এবার দেখো এই অ্যাসথেনোস্ফিয়ারটা বুঝতে গেলে শিলামণ্ডলটাকে আমাদের জানতে হবে। বেশ, শিলামণ্ডলের নিচে, এবার এই শিলামণ্ডলের নিচে, শিলামণ্ডল যেখানে শেষ হয়েছে তার নিচে, শিলামণ্ডল কোথায়? ভূত্বক আর গুরুমণ্ডলের উপরের অংশ হচ্ছে শিলামণ্ডল। এবার এই শিলামণ্ডলের নিচে আর গুরুমণ্ডলের ওপরে, শিলামণ্ডলের নিচে আর গুরুমণ্ডলের ওপরে ভূত্বকের
শেষ অংশ আর গুরুমণ্ডলের ওপরের অংশ নিয়ে তৈরি হয় শিলামণ্ডল। এবার এই শিলামণ্ডলের নিচে আর গুরুমণ্ডলের ওপরে হচ্ছে এই অ্যাসথেনোস্ফিয়ার। স্তরটি হলো অ্যাসথেনোস্ফিয়ার। এটা একটা গ্রিক শব্দ যার অর্থ হলো দুর্বল স্তর। এই গ্রিক শব্দের অর্থ হচ্ছে দুর্বল স্তর। তো কেন দুর্বল স্তর বলছে? এই স্তরে পদার্থ গলিত নরম প্রকৃতির, মানে এই স্তরে পদার্থগুলো গলিত এবং নরম প্রকৃতির আছে। অত্যাধিক তাপ ও চাপে এখানকার শিলা সান্দ্র, মানে অর্ধ তরল অবস্থায় আছে। বীজ গলালে বা খেজুর গুড়ের রস জাল দিলে যে গুড় তৈরি হয় সেই অবস্থায় যেরকম হয় সেই রকম অবস্থায় আছে। মানে পিচ যখন গলানো হয়, যখন দেখবে পিচের রাস্তা হয়, যখন দেখবে গলালে যেরকম হয় আঠালো টাইপের, বা খেজুর গুড়ের যখন রস জাল দেওয়া হয় তখন যে আঠালো পদার্থটা হয় সেই রকম অবস্থায় এখানকার পদার্থগুলি আছে। আর ভূগর্ভের তাপে পদার্থগুলি উত্তপ্ত হয়ে উপরের দিকে উঠে আসে। দেখো কি হয়, দেখো এখানে এই যে পৃথিবীর ভিতরটা তো প্রচন্ড গরম, এই উত্তাপ, এই পৃথিবীর এই এখানে ধরো উত্তাপের সংস্পর্শে এসে এই পদার্থটা কি হচ্ছে, গরম হচ্ছে। এই অ্যাসথেনোস্ফিয়ারের উপরের এই উপরে যে ম্যাগমা আছে সেটা গরম হচ্ছে। দেখো ভালো করে, এখানকার ম্যাগমা গরম হচ্ছে। এইদিকে দেখো, এই এখানে গুরুমণ্ডলের নিচে প্রচন্ড উত্তপ্ত, এই উত্তাপের সংস্পর্শে এসে এই অ্যাসথেনোস্ফিয়ারের ম্যাগমা গরম হচ্ছে। গরম হওয়ার পর যে সেটা হালকা হয়ে উপরের দিকে উঠে চলে যায়। ঠিক আছে, এবার ওপরের ম্যাগমা কি নিচের থেকে ঠান্ডা না গরম? উপরের ম্যাগমা নিচের থেকে ঠান্ডা না গরম? ঠান্ডা। এইদিকে উপরের ম্যাগমা নিচের থেকে ঠান্ডা, নিচের দিকে বেশি গরম, উপরের দিকে তার থেকে ঠান্ডা। তাহলে সেই অপেক্ষাকৃত ঠান্ডা ম্যাগমা নিচের দিকে নেমে আসছে, আবার সেটা গরম হয়ে যাচ্ছে, আবার উপরে উঠে যাচ্ছে, আবার উপরে ঠান্ডা ম্যাগমা নিচের দিকে নামছে। তো এইভাবে একটা চক্রাকারে এর মধ্যে একটা স্রোত তৈরি হচ্ছে। নিচের দিকের গরম ম্যাগমা উপরের দিকে যাচ্ছে, উপরের দিকে ঠান্ডা ম্যাগমা নিচের দিকে আসছে। এইভাবে চক্রাকারে একটা স্রোত তৈরি হচ্ছে, যে স্রোতটাকে বলা হয় পরিচলন স্রোত। বোঝা গেল কি হচ্ছে? যে এই অ্যাসথেনোস্ফিয়ারের নিচের দিকের ম্যাগমা উত্তপ্ত হয়ে উপরের দিকে উঠে যায়, আবার উপরের দিকে অপেক্ষাকৃত ঠান্ডা ম্যাগমা নিচের দিকে নেমে আসে। এইভাবে একটা চক্রাকারে একটা স্রোত চলতে থাকে, যেটাকে বলা হয় পরিচলন স্রোত। কি বলছে দেখো, ভূগর্ভের তাপে পদার্থগুলি উত্তপ্ত হয়ে উপরের দিকে উঠে এসে অনুভূমিক ভাবে প্রবাহিত হয়। অনুভূমিক ভাবে মানে সমান্তরালে প্রবাহিত হয়, সমানভাবে প্রবাহিত হয়, ভূপৃষ্ঠের সমান্তরালে একদম প্রবাহিত হয় অনুভূমিক ভাবে। আবার উপরের অপেক্ষাকৃত ঠান্ডা ও ভারী পদার্থ নিচের দিকে নেমে যায়, উপরের ঠান্ডা ও ভারী জিনিস নিচের দিকে নেমে যায়। এইভাবে পরিচলন স্রোতের সৃষ্টি হয়। নিচের দিকে গরম ম্যাগমা উপরের দিকে যায়, উপরের দিকে সেটা ঠান্ডা হয়ে ভারী হয়ে আবার নিচের দিকে নেমে আসে, এইভাবেই চলতে থাকে। এটাকেই বলা হচ্ছে পরিচলন স্রোত। পরীক্ষায় প্রশ্ন আছে পরিচলন স্রোত কাকে বলে। আচ্ছা, এরপর দেখো আছে কেন্দ্রমণ্ডল। আচ্ছা, একদম শেষ স্তর হচ্ছে কেন্দ্রমণ্ডল। আচ্ছা দেখো, কেন্দ্রমণ্ডল একেবারে ভিতরের অংশটা হচ্ছে কেন্দ্রমণ্ডল, একদম ভিতরেরটা কেন্দ্রমণ্ডল। এবার দেখো, আচ্ছা কেন্দ্রমণ্ডলের তাপমাত্রা কি গুরুমণ্ডলের থেকে বেশি হবে না কম হবে? বেশি হবে, যত ভিতরের দিকে যাবো বেশি হবে। তো দেখো সেই কারণে এখানকার গড় তাপমাত্রা হচ্ছে 5000 ডিগ্রি সেলসিয়াস, প্রচুর বেড়ে গেছে 5000 ডিগ্রি সেলসিয়াস। আর এখানকার গড় ঘনত্ব হচ্ছে 9.1 থেকে 13.1 গ্রাম পার ঘন সেমি। আচ্ছা দেখো, তো এখানকার গড় যে ঘনত্ব সেটা হচ্ছে 9.1 থেকে 13.1 গ্রাম পার ঘন সেমি। যত নিচের দিকে যাচ্ছে ঘনত্ব বাড়ছে, তাহলে উত্তাপও বাড়ছে, ঘনত্বও বাড়ছে। বেশ, এবার দেখো, আচ্ছা যত ভারী জিনিস হবে তত কি হয়, নিচের দিকে নামবে। তো তাহলে পৃথিবীর ভিতরেও তাই হয়, ভারী জিনিসগুলো সব এই পৃথিবীর ভিতরে এসে জমা হয়। ভারী জিনিস বলতে সব থেকে ভারী দুটো,
একটা হচ্ছে লোহা আর নিকেল, এই দুটো সব থেকে ভারী। পৃথিবীর ভিতরের মধ্যে থাকা পদার্থগুলোর মধ্যে সব থেকে ভারী এই দুটো, লোহা আর নিকেল। এই দুটো এই কেন্দ্রমণ্ডলের মধ্যে থাকে, লোহা আর নিকেল। লোহাকে বলা হয় কি, নিকেলকে বলা হয় Ni, আর লোহাকে বলা হয় Fe। নিকেল Ni আর লোহা হচ্ছে ফেরাস Fe। তাই এই স্তরটার আর একটা নাম হচ্ছে নিফে। তাই কেন্দ্রমণ্ডলকে বলা হয় নিফে। কেন? কেন্দ্রমণ্ডল যেহেতু সব থেকে নিচে, তাই এখানে ভারী পদার্থগুলো থাকে, দুটো পদার্থ থাকে, একটা হচ্ছে লোহা আর একটা নিকেল। লোহা হচ্ছে নিকেল হচ্ছে Ni, আর লোহা হচ্ছে ফেরাস Fe। Ni প্লাস Fe সমান নিফে, তাই এই স্তরটাকে বলা হয় নিফে। বোঝা গেল? এবার দেখো এই কেন্দ্রমণ্ডলকেও দুটো ভাগে ভাগ করা হয়, কেন্দ্রমণ্ডলকেও দুটো ভাগে ভাগ করা হয়। কি কি দেখো, কেন্দ্রমণ্ডলের দুটো স্তর হচ্ছে, একটা হচ্ছে বহি কেন্দ্রমণ্ডল, বাইরেরটা হচ্ছে বহি কেন্দ্রমণ্ডল। বাইরেরটাকে বলা হয় বহি কেন্দ্রমণ্ডল। বাইরেরটা, আর যেটার গভীরতা হচ্ছে ওটা শেষ হয়েছিল কত, 2900 থেকে, 2900 থেকে 5100 কিলোমিটার। 2900 থেকে 5100 কিলোমিটার, এটা হচ্ছে বহি কেন্দ্রমণ্ডল। বহি মানে বাইরের কেন্দ্রমণ্ডল, বহি মানে বাইরের কেন্দ্রমণ্ডল। আর এই যে ভিতরের, আর এই যে ভিতরের কেন্দ্রমণ্ডলটা আছে, এইটাকে বলা হয় অন্ত কেন্দ্রমণ্ডল। অন্ত মানে ভিতর, ভিতরের কেন্দ্রমণ্ডল। তাহলে এটা হচ্ছে অন্ত কেন্দ্রমণ্ডল। হ্যাঁ, তাহলে এটা হচ্ছে 5100 থেকে 6370 কিমি। বোঝা গেল? তাহলে দেখো কেন্দ্রমণ্ডলের দুটো ভাগ, একটা বহিঃ কেন্দ্রমণ্ডল আর একটা অন্তঃকেন্দ্রমণ্ডল। বহিঃ কেন্দ্রমণ্ডলের গভীরতা হচ্ছে 2900 থেকে 5100 কিমি, আর অন্তঃকেন্দ্রমণ্ডল মানে ভিতরেরটা, ওটা মানে এই একদম ভিতরেরটা, এইটা, এটা হচ্ছে 5100 কিমি থেকে 6370 কিমি। বোঝা গেল? আর এই ভিতরে আস্তে আস্তে তাপমাত্রা প্রায় হয়ে যায় 5000 ডিগ্রি থেকে 5000 ডিগ্রি সেলসিয়াস থেকে 6000 ডিগ্রি সেলসিয়াস, এখানে তাপমাত্রা হয়ে যায় প্রচন্ড তাপমাত্রা। এবার দেখো এই যে দুটো স্তরের বৈশিষ্ট্য একটু বলি। এই যে এই স্তরটার মধ্যে, এই বহিঃ কেন্দ্রমণ্ডলের মধ্যে এখানে বেশিরভাগ লোহা থাকে, এই বহিঃ কেন্দ্রমণ্ডলের মধ্যে লোহা থাকে, বললাম ভিতরের মধ্যে লোহা নিকেল থাকে। এইবার এই লোহা কিরকম অবস্থায় আছে, কঠিন না তরল না অর্ধ তরল? অর্ধ তরল, সান্দ্র অবস্থায় আছে। এবার এই এই স্তরটার মধ্যে এই প্রচন্ড চাপ আর তাপে পদার্থগুলো ঘুরতে থাকে, পদার্থগুলো ঘুরতে থাকে। এবার ঘোরার পর ঘুরছে বলে একটা চৌম্বক ক্ষেত্রের সৃষ্টি হয়, এই বহিঃ কেন্দ্রমণ্ডলের মধ্যে একটা চৌম্বক ক্ষেত্রের সৃষ্টি হয়। এইবার এই এই বহিঃ কেন্দ্রমণ্ডল থেকেই পৃথিবীর এই যে মাধ্যাকর্ষণ শক্তি, পৃথিবীর এই যে মাধ্যাকর্ষণ শক্তি এই বহিঃ কেন্দ্রমণ্ডল থেকে সৃষ্টি হয়। যে মানে প্রচন্ড চাপ আর তাপে পদার্থগুলো ঘুরছে, এই ঘোরার পরই এখানে একটা চৌম্বক ক্ষেত্রের সৃষ্টি হয়েছে, এবং এখান থেকে এই যে সবকিছু পৃথিবী নিজের দিকে টানছে, নিজের কেন্দ্রের দিকে টানছে, সেটা কোথায় থেকে হয়, এই জায়গাটা থেকে হয়, এই বহিঃ কেন্দ্রমণ্ডল থেকেই হয়, ঘুরছে। এবার এই জায়গাটা থেকে ওই চৌম্বক ক্ষেত্রটা সৃষ্টি হয়েছে, মানে এইখান থেকে পৃথিবী সবকিছুকে নিজের দিকে টানছে, এইখান থেকে, এই বহিঃ কেন্দ্রমণ্ডল থেকে। আর এই অন্তঃকেন্দ্রমণ্ডলে দেখো এই এতগুলো পদার্থের চাপ এই এখানে এসে পড়ছে, সব এর উপর থেকে তো পুরোটাতেই ম্যাগমা আছে, এই সব কিছু চাপ এসে এইখানে পড়ছে। প্রচন্ড চাপের কারণে এই অন্তঃকেন্দ্রমণ্ডলের পদার্থগুলো আবার কঠিন অবস্থায় আছে, শুধুমাত্র এই জায়গাটার পদার্থগুলো কঠিন অবস্থায় আছে, এইখানের পদার্থটা কঠিন অবস্থায় আছে, উত্তপ্ত প্রচন্ড, কিন্তু এখানে এত চাপ, দেখ পুরো চাপটা এসে এখানে পড়ছে, সেই কারণে এইখানের পদার্থটা শুধুমাত্র কঠিন। পৃথিবীর ভিতরে শুধুমাত্র এই অন্তঃকেন্দ্রমণ্ডল মানে এইখানের পদার্থগুলি কঠিন আছে, আর বাকি সব কিন্তু সান্দ্র অবস্থায় আছে, শুধুমাত্র এইটাই কঠিন আছে, মনে রাখবেন। তাহলে বোঝা গেল কেন্দ্রমণ্ডল। আরেকবার ব্যাপারটা বলে দিচ্ছি, কেন্দ্রমণ্ডল পৃথিবীর সব থেকে ভিতরের স্তর, যার তাপমাত্রা হচ্ছে গড় তাপমাত্রা 5000 ডিগ্রি সেলসিয়াস, আর গড় ঘনত্ব 9.1 থেকে 13.1 গ্রাম পার ঘন সেমি। দুটো স্তর, তার আগে বলি দুটো পদার্থ আছে ভারী পদার্থ, লোহা আর নিকেল, তাই একে বলা হয় নিফে।
আর দুটো স্তর, একটা বহিঃ কেন্দ্রমণ্ডল আর একটা অন্তঃকেন্দ্রমণ্ডল। বহিঃ কেন্দ্রমণ্ডল আছে 2900 কিমি থেকে 5100 কিমি, আর অন্তঃকেন্দ্রমণ্ডল আছে 5100 থেকে 6370 কিমি। বহিঃ কেন্দ্রমণ্ডলে চৌম্বক ক্ষেত্রের সৃষ্টি হয়েছে, আর অন্তঃকেন্দ্রমণ্ডলে প্রচন্ড চাপের জন্য পদার্থগুলো সব কিরকম আছে, কঠিন অবস্থায় আছে। ক্লিয়ার? বেশ, এইবার আসবে একদম শেষ টপিকে। দেখো, পৃথিবীর ওপর থেকে একদম ভূত্বক থেকে আমরা যদি একদম পৃথিবীর একদম এই ভেতরে কেন্দ্রমণ্ডল পর্যন্ত দেখি, তাহলে অনেকগুলো স্তরে ভাগ হলো। এমনিতে তো 3টে স্তর, আবার প্রত্যেকটার আবার 2টো করে স্তর, তাই তো? ভূত্বকের 2টো স্তর, গুরুমণ্ডলের 2টো স্তর, কেন্দ্রমণ্ডলের 2টো স্তর, প্রত্যেকটা 2টো করে স্তর। এইবার দেখো, আর আমরা কি জানলাম যে ভূমিকম্পের তরঙ্গগুলো কোথায় থেকে আসে? পৃথিবীর ভিতর থেকে বাইরে আসে না বাইরে থেকে ভেতরে আসে না ভেতর থেকে বাইরে যায়? হ্যাঁ, এইবার দেখো, এই ভূমিকম্পের তরঙ্গগুলো এই যে যে স্তরে একটা স্তর থেকে আরেকটা স্তরে বদলাচ্ছে, সেখানে সেখানে চেঞ্জ হয়। সাপোজ ধরো এই কেন্দ্র, এই অন্তঃকেন্দ্রমণ্ডল থেকে এখানে কোনো একটা ভূমিকম্পের তরঙ্গ যাচ্ছে, ঠিক আছে? এইবার যতগুলো স্তর সে পেরোবে ততবার তার গতির পরিবর্তন হবে, যতগুলো স্তর সে পেরোবে ততবার তার গতির পরিবর্তন হবে। যেখানে যেখানে স্তর চেঞ্জ হচ্ছে সেখানে সেখানে গতির পরিবর্তন হবে। তো দেখো, একটা স্তর থেকে আরেকটা স্তর যেখানে চেঞ্জ হচ্ছে, সেই জায়গাটায় একটা যেখানে যেখানে পরিবর্তন হচ্ছে সেই জায়গাটা একটা রেখা তৈরি হচ্ছে, যেটাকে বলা হচ্ছে বিযুক্তি রেখা। মানে একটা স্তর থেকে আরেকটা স্তর যেখানে চেঞ্জ হচ্ছে, সেই স্তরে কি হচ্ছে, ভূমিকম্পের তরঙ্গ পরিবর্তন হচ্ছে, গতির পরিবর্তন হচ্ছে, সেই স্তরটাকেই বলা হচ্ছে সেই জায়গাটাকেই বলা হচ্ছে বিযুক্তি রেখা। মানে একটা স্তরে শেষ আর অন্য স্তরে শুরু, সেই জায়গাটাকে বলা হচ্ছে বিযুক্তি রেখা। তো সংজ্ঞাটা কি বলছে দেখো, বিযুক্তি রেখা কাকে বলে? ভূপৃষ্ঠ থেকে কেন্দ্র পর্যন্ত যেখানে যেখানে ভূমিকম্পের তরঙ্গের গতিবেগ পরিবর্তন হয়, ভূপৃষ্ঠ থেকে একদম কেন্দ্র পর্যন্ত যেখানে যেখানে ভূমিকম্পের তরঙ্গের পরিবর্তন হয়, কোথায় কোথায় হয়? প্রত্যেকটা স্তরের যেখানে শেষ হচ্ছে আর অন্য স্তরে শুরু হচ্ছে সেখানেই পরিবর্তন হয়। বোঝা গেল ব্যাপারটা? হ্যাঁ, সেখানটাকে ভূতত্ত্ববিদরা বলেন বিযুক্তি রেখা। কে বুঝতে পারলে না? দেখো, একদম পৃথিবীর ওপর থেকে একদম কেন্দ্র পর্যন্ত অনেকগুলো স্তর আছে, তো অনেকগুলো স্তর আছে। এমনিতে 3টে স্তর, আবার তাদের 2টো করে স্তর। যেখানে যেখানে একটা স্তরে শেষ হচ্ছে আর অন্য স্তরে শুরু হচ্ছে, সেইখানে ভূমিকম্পের তরঙ্গের গতিবেগ পরিবর্তন হয়। ভূমিকম্পের তরঙ্গ তো নিচে থেকে যাচ্ছে, সেখানে সেখানে ভূমিকম্পের তরঙ্গের গতিবেগ চেঞ্জ হয়। সেই যেখানে চেঞ্জ হচ্ছে সেই জায়গাটাকে বলা হচ্ছে বিযুক্তি রেখা। বোঝা গেল? সেখানটাকে বলা হচ্ছে বিযুক্তি রেখা। এবার বিভিন্ন স্তরের মধ্যে কি বিযুক্তি রেখা আছে সেগুলো আমাদের মুখস্থ করতে হবে, একটু মনে রাখতে হবে, পরীক্ষায় শর্ট প্রশ্ন দেয়। দেখো কি আছে, শিয়াল ও সীমা স্তরের মাঝে আছে কনরাড বিযুক্তি রেখা। শিয়াল ও সীমার মধ্যে আছে কনরাড বিযুক্তি রেখা, এগুলো একটু মুখস্থ করে নিতে হবে। শিয়াল এবং সীমার মাঝে আছে কনরাড বিযুক্তি রেখা। তারপর ভূত্বক ও গুরুমণ্ডলের মাঝে আছে মোহরভিষিক বিযুক্তি রেখা। ভূত্বক ও গুরুমণ্ডলের মাঝে, ভূত্বক, হ্যাঁ, ভূত্বক আর গুরুমণ্ডলের মাঝে, এই যে দেখো, এইটা হচ্ছে ভূত্বক আর এইটা হচ্ছে গুরুমণ্ডল, তাহলে এই জায়গাটায় আছে মোহরভিষিক বিযুক্তি রেখা। ভূত্বক আর গুরুমণ্ডলের মাঝে মোহরভিষিক, ভূত্বক এবং গুরুমণ্ডলের মাঝে মোহরভিষিক বিযুক্তি রেখা। ক্রোফেসীমা ও নিপেসীমার মাঝে আছে রেপিত্তি বিযুক্তি রেখা। দেখো, এইটা হচ্ছে ক্রোফেসীমা, এইটা হচ্ছে ক্রোফেসীমা, আর এইটা হচ্ছে নিপেসীমা, তাহলে এই জায়গাটায় আছে কি বিযুক্তি রেখা? রেপিত্তি বিযুক্তি রেখা। হ্যাঁ, ক্রোফেসীমা নিপেসীমার মাঝে রেপিত্তি বিযুক্তি রেখা, তাহলে এই যে ক্রোফেসীমা আর নিপেসীমা, তাহলে এইখানে হচ্ছে রেপিত্তি বিযুক্তি রেখা। আর দেখো, গুরুমণ্ডল ও কেন্দ্রমণ্ডলের মাঝে, তাহলে এই দেখো, এইখানে হচ্ছে গুরুমণ্ডল শেষ আর এইখানে হচ্ছে কেন্দ্রমণ্ডল, তাহলে এই জায়গাটায় গুরুমণ্ডল আর কেন্দ্রমণ্ডলের মাঝে যে বিযুক্তি রেখা আছে সেটা হচ্ছে গুটেনবার্গ বিযুক্তি রেখা। গুরুমণ্ডল আর কেন্দ্রমণ্ডলের মাঝে গুটেনবার্গ বিযুক্তি রেখা। আর একটাই পড়ে আছে বহিঃ কেন্দ্রমণ্ডল আর অন্তঃকেন্দ্রমণ্ডল, তার মাঝে রয়েছে লেহম্যান বিযুক্তি রেখা। হ্যাঁ, বহিঃ কেন্দ্রমণ্ডল অন্তঃকেন্দ্রমণ্ডলের মাঝে এখানে আছে লেহম্যান বিযুক্তি রেখা। তাহলে এইগুলো হয়তো এখন একবার শুনে নামগুলো একটু গুলিয়ে যেতে পারে, এগুলো একটু ভালো করে পড়ে নিতে হবে। তাহলে এই পর্যন্তই হচ্ছে পৃথিবীর অন্দরমহল। বোঝা গেছে?